নমস্কার, এফিসিএস এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ভারতের প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টারের যে টোটাল 1947 সাল থেকে 2024 সাল অবধি যা যা রয়েছে, প্রাইম মিনিস্টার কে ছিলেন, কারা ছিলেন এবং প্রাইম মিনিস্টার সংক্রান্ত যা যা তথ্য সমস্তটা আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব। তো প্রথমেই আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ভারতের সংসদীয় ব্যবস্থাপনায় রাষ্ট্রপতি হলেন একজন নামমাত্র প্রধান। এটা আমরা আগের যে রাষ্ট্রপতির চ্যাপ্টার সেখানে আমরা দেখেছি। কিন্তু প্রধানমন্ত্রী হলেন ডিফ্যাক্টো হেড, অর্থাৎ আসল প্রধান। অর্থাৎ একটা রাষ্ট্রের যে সংসদীয় ব্যবস্থাপনা তাতে কিন্তু প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার হলেন রাষ্ট্রের আসল প্রধান। রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান, কিন্তু প্রধানমন্ত্রী সেই দেশের যে সরকারের ব্যবস্থা, সেই সরকারের ব্যবস্থার প্রধান কিন্তু প্রধানমন্ত্রী। অর্থাৎ একটা দেশের নামমাত্র প্রধান বা রাষ্ট্রের প্রধান যদি আমরা বলি সেটা রাষ্ট্রপতি, কিন্তু যদি একটা দেশের আসল যে হেড, যেটাকে আমরা বলি ডিফ্যাক্টো হেড, আসল প্রধান বা দেশের সরকারের প্রধান, সেটা কিন্তু প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী। এরপরে আমাদের কি জানতে হবে যে আর্টিকেল 75 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ আমাদের ভারতীয় সংবিধানের 75 নম্বর ধারায়, বলা হয় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করবেন নির্দিষ্ট পদ্ধতিতে। ঠিক আছে, অর্থাৎ প্রধানমন্ত্রীর যে শপথ গ্রহণ সেটা কিন্তু রাষ্ট্রপতির হাত ধরে হবে। সর্বদা সংখ্যাগরিষ্ঠ দলের নেতা নির্বাচিত হবেন প্রধানমন্ত্রী হিসাবে। অর্থাৎ যে দল ভোটে সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে তার যে নেতা, মূল যে মুখ, সে কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হবে। যখন কোনো দলের সংখ্যাগরিষ্ঠতা থাকবে না বা ত্রিশঙ্কু সংসদ গঠিত হবে, অর্থাৎ অনেকগুলো পার্টি বা দল মিলে যখন একটা সংসদ বা ক্যাবিনেট অফ মিনিস্টার্স যখন তৈরি হবে তখন, এবং এছাড়া যদি প্রধানমন্ত্রী কর্মরত অবস্থায় মারা যায়, এই দুই অবস্থায় রাষ্ট্রপতি নিজের বিবেচনা প্রয়োগ করে কিন্তু প্রধানমন্ত্রীকে নিয়োগ করবে। ঠিক আছে, আর কি, প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হতে গেলে তাকে কি কি করতে হবে দেখে নাও। প্রধানমন্ত্রী সংসদের যে কোনো কক্ষের সদস্য হতে পারে। সংসদের কোনো কক্ষে সদস্য নয় এমন ব্যক্তিও কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হতে পারে, তবে তাকে 6 মাসের মধ্যে যে কোনো কক্ষের সদস্যপদ গ্রহণ করতে হবে। অর্থাৎ আমাদের জানি সংসদ বা পার্লামেন্টের দুটো আমাদের কক্ষ হয়, একটা হচ্ছে লোকসভা, একটা হচ্ছে রাজ্যসভা। তো যে ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন তাকে কিন্তু যে কোনো একটা কক্ষের সদস্য হতে হবে। সদস্য না হলেও তিনি পিএম হতে পারবেন, কিন্তু পিএম হওয়ার 6 মাসের মধ্যে তাকে যে কোনো একটা কক্ষের সদস্যপদ কিন্তু বা মেম্বারশিপ কিন্তু তাকে হয়ে যেতে হবে। এরপর কি বলছে দেখো, ক্যাবিনেট বা মন্ত্রিসভা এই গঠন, দপ্তর বন্টন এবং অপসারণ, অর্থাৎ মন্ত্রিসভা থেকে যদি কোনো মন্ত্রীকে যদি অপসারণও করতে হয় সেটা রাষ্ট্রপতিকে আর্জি জানাতে হবে প্রথমে। এই যে ক্ষমতাগুলো, এটা কিন্তু প্রধানমন্ত্রীর রয়েছে। মন্ত্রিসভাও গঠন করতে পারবে প্রধানমন্ত্রী, ক্যাবিনেট গঠন করতে পারবে, কাকে কোন দপ্তর দেয়া হবে দপ্তর বন্টন করতে পারবে প্রধানমন্ত্রী, এবং কোনো মন্ত্রীকে অপসারণও যদি করতে হয় সেটা রাষ্ট্রপতিকে আর্জি জানাতে হবে, কিন্তু ক্ষমতাটা রয়েছে প্রধানমন্ত্রীর হাতে। মন্ত্রিসভার অধিবেশনের সভাপতিত্ব করবেন, অর্থাৎ ক্যাবিনেটের যে সভাপতি সেটা হবে হচ্ছে আমাদের পিএম বা প্রাইম মিনিস্টার। মন্ত্রীদের কার্যাবলীর নিয়ন্ত্রণ এবং সমন্বয় সাধন, তার পদত্যাগ বা মৃত্যুতে মন্ত্রিসভা কিন্তু
ভেঙে যেতে পারে, অর্থাৎ নতুন করে ক্যাবিনেট মিনিস্টার তৈরি হতে পারে। এবং যতক্ষণ না কোনো প্রাইম মিনিস্টারের যদি মৃত্যু হয় বা পদত্যাগ করেন তিনি, তাহলে যতক্ষণ না আবার পুনরায় নির্বাচন হচ্ছে, তাহলে কিন্তু আমাদের অ্যাক্টিং পিএম বা ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর কাউকে কাউকে রাখতে হয়। সেটা আমরা পরবর্তীকালে এক্সাম্পলে দেখব যে কে কে ভারপ্রাপ্ত আমাদের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন, জানবো আমরা। কার্যকাল পূর্ণ হওয়ার পূর্বেই লোকসভা ভেঙে দেওয়ার সুপারিশ করতে পারেন। যদি কোনো কারণে মনে হয় যে প্রাইম মিনিস্টারের না হচ্ছে না, কিছু একটা গন্ডগোল হচ্ছে, ক্যাবিনেটের সমস্যা আছে, তাহলে কিন্তু প্রধানমন্ত্রীর যে কার্যকাল 5 বছর সেটা পূর্ণ হওয়ার আগেই প্রধানমন্ত্রী চাইলে লোকসভা ভেঙে দিতে পারে, মন্ত্রিসভা ভেঙে দিতে পারে। লোকসভার নেতা বা লিডার অব দ্য হাউস হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী বা পিএম। ঠিক আছে? আচ্ছা, প্রধানমন্ত্রীকে শপথ পাঠ কে করাবেন? প্রধানমন্ত্রীকে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি। যেটা বললাম, প্রধানমন্ত্রীকে নিয়োগও করান, অর্থাৎ প্রধানমন্ত্রীর হাতে যে নিয়োগপত্রটি সেটা কিন্তু রাষ্ট্রপতি দেবেন। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে শপথ বাক্যও পাঠ করাবেন। কার্যকাল দেখে নাও। সাধারণত 5 বছরের জন্য নির্বাচিত হন একজন প্রাইম মিনিস্টার, কিন্তু এর সর্বাধিক সময়কাল হতে পারে 6 বছর। যদি কোনো ন্যাশনাল এমার্জেন্সি হয় সেক্ষেত্রে কার্যকালকে আমরা 1 বছর বর্ধিত করতে পারি, অর্থাৎ 5 বছর সময়কাল একদম ঠিক আছে। কিন্তু ধরো 5 বছরের সময় কোনো ন্যাশনাল এমার্জেন্সি হচ্ছে, সেই সময় তো আমাদের ইলেকশন করানো সম্ভব নয়, ভোট করানো সম্ভব নয়, সেক্ষেত্রে 1 বছর পর্যন্ত সেই টাইম পিরিয়ডটাকে বাড়ানো যেতে পারে, অর্থাৎ সর্বোচ্চ 6 বছর করা যেতে পারে। প্রধানমন্ত্রী যতদিন লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা ভোগ করেন ততদিন তিনি ওই পদে বহাল থাকেন। অর্থাৎ এরকম কোনো নিয়ম নেই যে একজন ব্যক্তি 5 বারই হতে পারবে, এই একবারই প্রধানমন্ত্রী হয়ে 5 বছর সেই কার্যকাল করতে পারবেন, বা 2 বার প্রধানমন্ত্রী হয়ে তিনি মোট 10 বছর কার্যকাল করতে পারবেন না। তিনি যতদিন ভোট পাবেন, তার দল বা পার্টি যতদিন ভোট পাবেন, তিনি যতদিন সংখ্যাগরিষ্ঠতা পাবেন ততদিন, সেটা যতদিন তিনি পেয়ে যাবেন, মানুষ যতদিন, সাধারণ জনগণ যতদিন তাদের রাখবেন ততদিনই তিনি করতে পারবেন। কোনো নির্দিষ্ট লিমিটেড নেই যে 10 বছরই পারবে, 15 বছরই পারবে, বা 5 বছরই পারবে, তারপরে সে আর হতে পারবে না প্রধানমন্ত্রী, এরকম কোনো নিয়ম কিন্তু নেই। এবার দেখো, এবার হচ্ছে প্রধানমন্ত্রী তার পদত্যাগ পত্র, যদি প্রধানমন্ত্রী পদত্যাগ দেন তাহলে সেই পদত্যাগ পত্রও কিন্তু তাকে রাষ্ট্রপতিকে জমা দিতে হবে। ঠিক আছে? প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি কোন কোন পদের চেয়ারম্যান থাকে সেটা একবার দেখে নাও। প্রথম হচ্ছে নীতি আয়োগ, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, তারও চেয়ারম্যান হচ্ছে আমাদের পিএম। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, তারও আমাদের চেয়ারম্যান হচ্ছেন পিএম বা প্রধানমন্ত্রী। প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান হচ্ছেন প্রধানমন্ত্রী। ন্যাশনাল ইন্টিগ্রেটেড কাউন্সিলের চেয়ারম্যান হচ্ছেন প্রধানমন্ত্রী। ইন্টার স্টেট কাউন্সিলের চেয়ারম্যানও কিন্তু আমাদের পিএম বা প্রধানমন্ত্রী। ঠিক আছে? এবার দেখো, এবার আমরা টার্ম অফ অফিস বা কার কার্যকাল, কোন কোন প্রধানমন্ত্রী কত বছর কাজ করেছেন, তার সময়কার ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ যা যা বিষয়বস্তু এবার আমরা জেনে নেব। তো আমাদের দেশের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছেন জওহরলাল নেহেরু। ঠিক আছে? 15ই আগস্ট 1947 থেকে 27শে মে 1964 তার প্রাইম মিনিস্টারের সময়কাল। 16 বছর 286 দিন তিনি প্রধানমন্ত্রিত্ব করেছেন। 16 বছর 286 দিন। এবং দেখো, ভারতের প্রথম প্রধানমন্ত্রী, স্বাধীনতা আন্দোলনের প্রধান ব্যক্তিত্ব, আমরা জানি স্বাধীনতা আন্দোলনে জওহরলাল নেহেরুজির অবদান, এবং সব থেকে দীর্ঘতম মেয়াদে যিনি প্রধানমন্ত্রিত্ব করেছেন এখনো অবধি, 2024 এখনো অবধি সব থেকে দীর্ঘকালীন যিনি প্রধানমন্ত্রিত্ব করেছেন তিনি হচ্ছেন আমাদের জওহরলাল নেহেরুজি, 16 বছর এবং 286 দিন। প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ 1947 ওনার প্রধানমন্ত্রিত্বের সময় হয়েছে।
প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সূচনা 1951 জওহরলাল নেহরুর সময়। প্রথম জনগণনা সেন্সাস, ভারত চীন পঞ্চশীল চুক্তি, পর্তুগিজদের দখল থেকে গোয়া মুক্ত, ভারতের রাজস্থানে প্রথম পঞ্চায়েত ব্যবস্থার প্রবর্তন 1959 জওহরলাল নেহরুজির সময়। চীন ভারত আক্রমণ করেছে 1962 জওহরলাল নেহরুজির সময় এবং এর ফলস্বরূপ প্রথমবার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। আচ্ছা, পরের প্রাইম মিনিস্টার কে আছেন? পরের প্রাইম মিনিস্টার আছেন গুলজারিলাল নন্দ। গুলজারিলাল নন্দ হচ্ছে অ্যাক্টিং প্রেসিডেন্ট। গুলজারিলাল নন্দ কে ছিলেন? উনি অ্যাক্টিং প্রেসিডেন্ট, অর্থাৎ এই সময় এর আগে জওহরলাল নেহরুজির মৃত্যু হয়ে যাওয়ার কারণে কিন্তু তিনি আর প্রধানমন্ত্রী থাকতে পারেননি, তাই সেই সময় আমাদের একজন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী রাখতে হয়েছিল। সেই ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হচ্ছেন গুলজারিলাল নন্দ। এনার টাইম পিরিয়ডটা হচ্ছে 27 মে 1964 থেকে 9 জুন 1964। 27 মে 1964 থেকে 9 জুন 1964, 13 দিন। তারপরে লাল বাহাদুর শাস্ত্রী 9 জুন 1964 থেকে 11 জানুয়ারি 1966, 1 বছর 216 দিন। 1 বছর 216 দিন। তিনি সর্বপ্রথম ভারতের অস্থায়ী প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হন। কে? এই হচ্ছে আমাদের গুলজারিলাল নন্দ। জওহরলাল নেহরুজির মৃত্যুর পর তিনি প্রথম ভারতের অস্থায়ী প্রধানমন্ত্রী বা অ্যাক্টিং পিএম হিসাবে নিযুক্ত হয়েছিলেন। এবং লাল বাহাদুর শাস্ত্রীজির সময় কি হয়েছিল? ভারত পাকিস্তান যুদ্ধ 1965, ভারত পাক সমস্যা সমাধানের উদ্দেশ্যে তাশখন্দের চুক্তি 1966 লাল বাহাদুর শাস্ত্রীজির সময়। অস্থায়ী রূপে নির্বাচিত এই প্রধানমন্ত্রী কর্মরত অবস্থায় ইনিও অস্থায়ী রূপে প্রধানমন্ত্রী ছিলেন। ইনি প্রধানমন্ত্রী থাকাকালীন রাশিয়ার তাশখন্দে মারা যান। অর্থাৎ এই কারণে আমরা দেখলাম যে এনার টাইম পিরিয়ডটা কিন্তু 1 বছর 216 দিন, মানে কর্মরত অবস্থায় যখন তিনি ছিলেন অস্থায়ী প্রধানমন্ত্রী সেই সময়েই তিনি রাশিয়ার তাশখন্দে মারা যান। পরের কি আছে দেখি। পরে আবার গুলজারিলাল নন্দকে করা হয় লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর। এখানেও 13 দিনের জন্য উনি প্রধানমন্ত্রিত্ব করেন, 11 জানুয়ারি 66 থেকে 24 জানুয়ারি 66। এরপরে আসেন হচ্ছে আমাদের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। 24 জানুয়ারি 1966 থেকে 24 মার্চ 1977, 11 বছর 59 দিন। 11 বছর 59 দিন। প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তিনি প্রথম যিনি রাজ্যসভার সদস্য হিসাবে প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হন। বিভিন্ন পর্যায়ে তিনি 15 বছরের বেশি সময় ভারতের প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন। এই কথাটা তোমাদের মনে হতে পারে কেন 15 বছর হলো, এখানে তো 11 বছর হয়েছে। এরপরে উনি আবার প্রধানমন্ত্রী হয়েছিলেন, সেই জন্য বলেছে বিভিন্ন পর্যায়ে, মানে একটানা নয়, বিভিন্ন পর্যায়ে। কিন্তু জওহরলাল নেহরুজি উনি একটানা হয়েছিলেন। ঠিক আছে। কি কি করা হয়েছিল ইন্দিরা গান্ধীর সময়? ব্যাংকিং ব্যবস্থার জাতীয়করণ করা হয়েছিল 1969। আবার ভারত পাক যুদ্ধ 1971। বাংলাদেশ তৈরি হয়েছিল 1971। জাতীয় জরুরি অবস্থাও হয়েছিল। ভারত পাক সিমলা চুক্তি 1972। পোখরানে পরমাণু বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ওনার সময়। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ কর্তৃক দেশে জরুরি অবস্থা হয়েছিল 1975। এবার দেখো, তাহলে আমরা দেখলাম কিন্তু 1971 জরুরি অবস্থা, আবার 75-এও কিন্তু জরুরি অবস্থা হয়েছে। মোরারজি দেশাই 24 মার্চ 77, 28 জুলাই 79, 2 বছর 126 দিন। 2 বছর 126 দিন মোরারজি দেশাই ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। ইনি ভারতের প্রবীণতম প্রধানমন্ত্রী, অর্থাৎ 81 বছর বয়সে ইনি প্রধানমন্ত্রী হন মোরারজি দেশাই। তিনি ছিলেন প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী। এতক্ষণ আমরা যাদেরকে দেখেছিলাম
প্রত্যেকেই কংগ্রেসি প্রধানমন্ত্রী। ইনি ছিলেন প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী। ভারতীয় রাজনীতিবিদ যিনি ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন পেয়েছেন। পাকিস্তানের সর্বোচ্চ অসামরিক সম্মান নিশানি পাকিস্তান, উভয় মানে দুটোই তিনি পেয়েছিলেন। কে? কোন প্রধানমন্ত্রী? মোরারজি দেশাই। ইনি ভারতের প্রবীণতম প্রধানমন্ত্রী। রোলিং প্ল্যান সৃষ্টি 1978 থেকে 80। প্রধানমন্ত্রী দপ্তর বা পিএমও গঠন হয়েছিল 1977-এ, এই মোরারজি দেশাইয়ের সময়। পরে চরণ সিং কবে? 28 জুলাই 1979 থেকে 14 জানুয়ারি 1980, 170 দিনের জন্য প্রধানমন্ত্রী ছিলেন চরণ সিং। চৌধুরী চরণ সিং ভারতের একমাত্র প্রধানমন্ত্রী যিনি প্রধানমন্ত্রী থাকাকালীন অবস্থায় একদিনও সংসদে উপস্থিত থাকেননি। পার্লামেন্টে তিনি কোনোদিন যাননি। আবার ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হন 14 জানুয়ারি 1980 থেকে 31 অক্টোবর 1984, 4 বছর 291 দিন। এই সময় কি হয়েছিল? বিশ্বকাপ ক্রিকেট জয় 1983, রাকেশ শর্মার মহাকাশ যাত্রা 1984, প্রথম ভারতীয় মহিলা হিসাবে বাচেন্দ্রী পালের এভারেস্ট জয় 1984, আর ভূপালের গ্যাস দুর্ঘটনা 1984, সব ইন্দিরা গান্ধীর সময়। এরপরে ইন্দিরা গান্ধীর পরে প্রধানমন্ত্রী হন রাজীব গান্ধী 13 অক্টোবর 1984, 2 ডিসেম্বর 1989 পর্যন্ত 5 বছর 32 দিন। রাজীব গান্ধী সবচেয়ে কম বয়সে ভারতের প্রধানমন্ত্রী নিযুক্ত হন, যেখানে মোরারজি দেশাই সব থেকে প্রবীণতম, রাজীব গান্ধী নবীনতম। দলত্যাগ বিরোধী বিল পাস 1985, রাজীব গান্ধীর সময়। সরকারি কাজের ক্ষেত্রে সপ্তাহে 5 দিন কর্মদিবস, রাজীব গান্ধীর সময়। পাঞ্জাব চুক্তি সরকার ও আকালি দলের মধ্যে 1985, রাজীব গান্ধীর সময়। এরপরে হচ্ছে বিশ্বনাথ প্রতাপ সিং বা ভিপি সিং 2 ডিসেম্বর 1989 থেকে 10 নভেম্বর 1990, 343 দিন। বিশ্বনাথ প্রতাপ সিং তিনি প্রধানমন্ত্রী পদে নিযুক্তির পূর্বে কিছু সময়ব্যাপী কেন্দ্রীয় সরকারের অধীনস্থ অর্থ মন্ত্রকের ভারপ্রাপ্ত ছিলেন। এটা হবে অধীনস্থ, ঠিক আছে। ভারতের একমাত্র প্রধানমন্ত্রী যাতে লোকসভা উত্থাপিত অনাস্থা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পদত্যাগ করতে হয়েছিল, মানে ওনার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এসেছিল। মন্ডল কমিশন রূপায়ণ করেছিলেন 1990-তে বিশ্বনাথ প্রতাপ সিং। এরপরে হচ্ছে চন্দ্রশেখর 10 নভেম্বর 1990, 21 জুন 1991, 223 দিন। চন্দ্রশেখরের সময় রাজীব গান্ধী আততায়ীরাতে নিহত হন 1991। আচ্ছা, এক সেকেন্ড, এটা আগের স্লাইডটাই ভুল করে চলে এসছে। চন্দ্রশেখর এখানে হয়ে গেছে আমার 21 জুন 1991। তারপরে আবার পিভি নরসিংহ রাও 21 জুন 1991, 16 মে 1996, 4 বছর 330 দিন। 4 বছর 330 দিন। কি হয়েছিল? অর্থনৈতিক উদারীকরণ নীতি, বাবরি মসজিদ ধ্বংস সাধন, সরকারি চাকুরিতে ওবিসি সম্প্রদায়ের জন্য সংরক্ষণ, দেশব্যাপী পঞ্চায়েতি রাজের সূচনা 1993। এরপরে অটল বিহারী বাজপেয়ী 16 মে 1996 to 1 জুন 1996, 16 দিন। তারপরে কে হয়েছিলেন? এইচডি দেবেগৌড়া 1 জুন 1996 থেকে 21 এপ্রিল 1997, 324 দিনের জন্য হয়েছিলেন। ভারত বাংলাদেশ চুক্তি 1996, এইচডি দেবেগৌড়ার সময়। এরপরে ইন্দার কুমার গুজরাল 21 এপ্রিল 1997 থেকে 19 মার্চ 1998, 332 দিন। আবার অটল বিহারী বাজপেয়ী হন 19 মার্চ 98 থেকে 22 মে 2004, 6 বছর 64 দিন। 6 বছর 64 দিন। পোখরানে দ্বিতীয়বার আণবিক বোমা বিস্ফোরণ, ভারত পাক কার্গিল যুদ্ধ, দিল্লি লাহোর বাস পরিষেবা চালু হয়েছিল 1919, আর সংসদে পার্লামেন্টে জঙ্গি হানা 2001।
মনমোহন সিং 22শে মে 2004 থেকে 26শে মে 2014, 10 বছর 4 দিন, 10 বছর 4 দিন। শিখ সম্প্রদায়ের মধ্যে থেকে আসা সর্বপ্রথম প্রধানমন্ত্রী হচ্ছিলেন এই মনমোহন সিং। তিনি রাজ্যসভার সদস্য রূপে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হন। আমরা ইন্দিরা গান্ধীর সময় দেখেছিলাম রাজ্যসভার সদস্য রূপে প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছিলেন মনমোহন সিংও তাই। তিনি প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হওয়ার আগে নির্দিষ্ট সময়ের জন্য অর্থমন্ত্রীর পদে আসীন ছিলেন। তিনি মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা 72 থেকে 76 আর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার 15তম গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছিলেন। ভারত আমেরিকা অসামরিক পরমাণু চুক্তি, ওনার সময় স্বামী বিবেকানন্দ সার্ধশতবর্ষ জন্মবার্ষিকী পালন, 2G স্পেকট্রাম কেলেঙ্কারি, কমনওয়েলথ কেলেঙ্কারি মনমোহন সিং এর সময়। নরেন্দ্র মোদী 26শে মে 2014 থেকে এখনো অবধি, বর্তমানে 2024 যখন আমি ভিডিও বানাচ্ছি, উনি হচ্ছেন এখনো আমাদের প্রধানমন্ত্রী। ওনার সময় ঘটে যাওয়া যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো সেগুলো দেখে নিই। নরেন্দ্র দামোদর মোদী স্বাধীনতার পর জন্ম নেওয়া প্রথম প্রধানমন্ত্রী। নীতি আয়োগ গঠন করেন। পূর্বতন যে পরিকল্পনা কমিশন ছিল সেটার অবসান ঘটিয়ে তিনি 2015তে নীতি আয়োগ গঠন করেন। বাংলাদেশের সাথে ছিটমহল চুক্তি 2015, নোটবন্দি 2016, জিএসটি প্রবর্তন 1 জুলাই 2017, স্বচ্ছ ভারত মিশন, উজ্জ্বলা যোজনা। স্বচ্ছ ভারত মিশন হচ্ছে ভারতকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সার্বিক দিক থেকে টয়লেটের ব্যবস্থা, স্বচ্ছ ভারত ইত্যাদি। উজ্জ্বলা যোজনা, ঘরে ঘরে এলপিজি গ্যাস দিয়ে দেওয়া, বিপিএল ভুক্ত যে সমস্ত বাড়ি সেখানে প্রত্যেকটা মহিলার নামে গ্যাস দেওয়া, এলপিজি গ্যাস। আত্মনির্ভর ভারত, মেক ইন ইন্ডিয়া এবং আয়ুষ্মান ভারত প্রকল্প 2018। আয়ুষ্মান ভারত হচ্ছে বিনামূল্যে কম পয়সায় ভারতবাসীকে যে সেবা, যে স্বাস্থ্যের যে সেবা সেটা দেওয়া, সেটা হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প। তাহলে মোটামুটি আমাদের শেষ হলো আজকের ক্লাস। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা প্লিজ লাইক করো, অনেক গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জন্য এক জায়গায় এনে দিলাম। আর যদি চ্যানেলেও নতুন হয়ে থাকো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।